নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। শেষ হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারে মেলায় সম্ভাব্য রপ্তানি আদেশ এসেছে প্রায় ২২৪ কোটি টাকারও বেশি। বিক্রি হয়েছে আনুমানিক ৩৯৩ কোটি টাকার পণ্য, যা গেল বছরের তুলনায় ৩.৪২% বেশি। আমরা একটু এক নজরে দেখে আসতে চাই যে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হলো, সেখানে আসলে কি কি বিষয়গুলো উঠে এসেছে। দিন শেষে আমরা দেখছি যে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে জয়িতা ফাউন্ডেশন। অর্থাৎ আমরা পুরো মাস জুড়ে এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেটি শেষ হওয়ার পর কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সেখানে আমরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জয়িতা ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, এই বিষয়টি দেখছি। এবং মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩২৯টি, যার মধ্যে বিদেশি যে প্রতিষ্ঠান সেটি ছিল ১১টি। আনুমানিক পণ্য বিক্রি হয়েছে প্রায় ৩৯৩ কোটি টাকার, এবং সম্ভাব্য রপ্তানি আদেশ যেটি বলছিলাম ২২৪ কোটি ২৬ লাখ টাকা। এবং মানদণ্ডে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ৪০টি প্রতিষ্ঠান, যেখানে আমরা একটু দেখতে পাচ্ছি প্লাটিনাম ক্যাটাগরিতে প্রথম দেয়া হচ্ছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যে রয়েছে, তাদেরকে প্লাটিনাম ক্যাটাগরিতে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে আরএফএল প্লাস্টিক্স। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই গতকাল কিন্তু এই যে মেলা শেষ হওয়ার দিনেই এই পুরস্কারগুলো দেয়া হয়, এবং সেখানে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এবং এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কিংবা বিক্রি কিংবা রপ্তানি আদেশ কত হলো, সেই সবগুলো বিষয় কিন্তু বাণিজ্য মেলা শেষ হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ৪,০৮২ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২,৫৯,৬৯৯ টাকা। আজ রবিবার সারা দেশে এই নতুন দর কার্যকর হবে। আমরা একটু দেখে নিতে চাই যে স্বর্ণের দাম প্রতিনিয়ত আসলে ওঠানামা করছে। বিশেষ করে আমরা এক রাতের ব্যবধানেও কিন্তু স্বর্ণের দাম বাড়তে দেখি। বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। আমরা একটু দামগুলো জেনে নেই। ২২ ক্যারেটের যে স্বর্ণ রয়েছে তার ভরি এখন বিক্রি হচ্ছে ২,৫৯,৬৯৯ টাকায়। ২১ ক্যারেটের যে স্বর্ণ রয়েছে তার ভরি ২,৪৭,৯১৮ টাকা। এবং ১৮ ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটির দাম আমরা দেখতে পাচ্ছি ২,১২,৫১৮ টাকা। এবং সনাতন যে স্বর্ণ সেটির দাম ১,৭৩,৯১০ টাকা। আমরা এ পর্যায়ে একটু রূপার দাম দেখতে চাই। স্বর্ণের দাম যখন আকাশচুম্বী, সেই জায়গায় আমরা দেখছি যে রূপার দাম কিন্তু কমছে। ২২ ক্যারেট রূপার দাম আমরা দেখছি ৭,২৯০ টাকা। ২১ ক্যারেটের মূল্য দাঁড়িয়েছে ৬,৯৪০ টাকা। এবং ১৮ ক্যারেটের যে রূপা তার দাম ৫,৯৪৯ টাকা। এবং সনাতন যে রূপা সেটির দাম বাজুস ঠিক করে দিয়েছে ৪,৪৩২ টাকা। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারির জন্য ডিজেল, কেরোসিন, অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে। আমরা একটু সেটি দেখতে চাই যে কি পরিমাণ দাম কমলো এবং বর্তমান যে জ্বালানি তেলের বাজার মূল্য সেটি আসলে কেমন চলছে। আমরা এখানে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন দেখতে পাচ্ছি। ডিজেলের দাম, নতুন দাম লিটার প্রতি এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং কেরোসিনের দাম দেখছি লিটার প্রতি ১১২ টাকা। এবং পেট্রোল বিক্রি হচ্ছে ১১৬ টাকায়। এছাড়া অকটেন বিক্রি হচ্ছে ১২০ টাকা লিটারে। এটি বিপিসি যে নতুন দাম ঠিক করে দিয়েছে সেই নতুন নির্ধারিত দামের বিষয়ে জানাচ্ছিলাম। আমরা পরবর্তীতে একটু দেখতে চাই যে কমেছে জ্বালানি তেলের দাম, যেটি বলা হচ্ছে গত বছরের মার্চ মাস থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। এবং এখানে কিছু বিষয় উল্লেখ করা আছে যেগুলো একটু দেখতে চাই। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার ৭৫%ই ডিজেল, এবং এর মধ্যে ২৫% পেট্রোল, অকটেন, কেরোসিন এবং জেট ফুয়েল। বলা হচ্ছে যে সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয় বেশি ডিজেল, এবং অকটেন ও পেট্রোল বিক্রিতে লাভ করে থাকে বিপিসি।
এই বিষয়গুলো কিন্তু বিপিসির যে সূত্র সেই সূত্র থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এ পর্যায়ে একটু গার্মেন্টস সেক্টরের খবর জানবো। বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরি স্বীকৃতি পেল হ্যামস গার্মেন্টস। লিড প্লাটিনাম সার্টিফিকেশন 110-এর মধ্যে সর্বোচ্চ 108 স্কোর করে বিশ্ব রেকর্ড করেছে, যা বিশ্বের যে কোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ। আমরা সেটা একটু দেখতে চাই। বাংলাদেশে যে গ্রিন ফ্যাক্টরির কথা বলা হচ্ছে, শীর্ষ পরিবেশ বান্ধব কারখানার, সেগুলো কিন্তু দিন দিনই বাড়ছে এবং সেই জায়গায় আরেকটি নাম যুক্ত হলো, সেটি আমরা হ্যামস গার্মেন্টসকে সংবর্ধনা দিয়েছে বিজিএমইএ সম্প্রতি। সেটি একটু দেখতে চাই। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের মর্যাদা সক্ষমতা পোশাক খাতে গ্লোবাল বেঞ্চমার্ক তৈরি করছে, যেটি বিজিএমই বলছে। লিড সার্টিফিকেশনে 110-এর মধ্যে এই যে হ্যামস গার্মেন্টস, তাদের কথা বলা হচ্ছে, তারা কিন্তু 108 স্কোর করেছে এবং শীর্ষ পরিবেশ বান্ধব হিসেবে বিজিএমইএর যে সংবর্ধনা হ্যামস গার্মেন্টসকে, সেটি দেয়া হয়েছে সম্প্রতি। এবং বাংলাদেশে লিড সার্টিফাইড কারখানার সংখ্যা বলা হচ্ছে 273টি, 115টি প্লাটিনাম এবং 139টি গোল্ড মানের রয়েছে। এবং বিশ্বের শীর্ষ 100টি রেটিং প্রাপ্ত গ্রিন কারখানার 69টি বাংলাদেশে। বিজিএমইএর সূত্র এই বিষয়গুলো কিন্তু জানিয়েছে যে বিশ্বের শীর্ষ 100টির বেশিরভাগই 69টি কিন্তু বাংলাদেশে অবস্থিত। অতএব বোঝা যাচ্ছে যে বাংলাদেশের শীর্ষ যে গ্রিন কারখানার যে সংখ্যা, সেটি কিন্তু বেড়েই চলেছে দিন দিন। সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন চলছে। সবশেষ অবস্থা জানতে আমরা ডিএসসির ওয়েবসাইট দেখে নেব। এক নজরে দেখতে চাই আজকের লেনদেনের কি অবস্থা। আজকে সপ্তাহের শুরুর দিন ডিএসসি এক্স ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে পুঁজিবাজারের প্রধান সূচক 5184 পয়েন্ট আমরা দেখছি এবং সেটি ঊর্ধ্বমুখী রয়েছে এখন পর্যন্ত। ডিএসএস ইন্ডেক্স, যেটি সরিয়া ভিত্তিক লেনদেন, সেখানে আমরা সূচকের পরিমাণ দেখছি 1042 পয়েন্ট এবং ডিএস30 ইন্ডেক্সে আমরা দেখছি যে 1991 পয়েন্ট রয়েছে এখন পর্যন্ত। টাকার অঙ্কে যদি বলতে চাই, 430 কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে 183টি কোম্পানির শেয়ারের লেনদেন বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং 135টি কোম্পানির শেয়ারের লেনদেন কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 70টি কোম্পানির শেয়ারের লেনদেন। আমরা একটু গত সপ্তাহের শেষ দিন, শেষ কার্য দিবসে যে লেনদেন হয়েছে, সেটির সাথে একটু তুলনা করতে চাই। আমরা দেখছি যে গত সপ্তাহে বৃহস্পতিবার যে সবশেষ লেনদেন হয়েছিল, তার থেকে কিন্তু আজকের লেনদেন সপ্তাহের শুরুর দিনে ঊর্ধ্বমুখী রয়েছে। প্রধান সূচক 5154 পয়েন্ট ছিল, সেটি আজকে দেখছি 5184 পয়েন্ট এবং গত সপ্তাহের শেষ দিনে আমরা যখন দেখছি যে লেনদেন হয়েছিল 550 কোটি টাকা, সেটি আজকে 430 কোটি টাকা। অর্থাৎ লেনদেন কিছুটা কম থাকলেও সূচকের পরিমাণ কিন্তু ঊর্ধ্বমুখী এবং আমরা আরও 1 ঘন্টা লেনদেন হবে। আমরা জানি যে 2:30 পর্যন্ত লেনদেন চলে, সেই তুলনায় আরও 1 ঘন্টা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এখনও লেনদেনের পরিমাণ টাকার অঙ্কে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যে সরিয়া ভিত্তিক লেনদেন, সেটি গত সপ্তাহে দেখেছিলাম 1034 পয়েন্ট ছিল সূচকের পয়েন্ট, সেটি আজকের পরিমাণ দেখছি 1042 পয়েন্ট। অর্থাৎ আজকেও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে লেনদেন। সব মিলিয়ে আসলে আরও 1 ঘন্টা লেনদেন বাকি আছে। সেটি আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে 138টি কোম্পানির লেনদেন কমেছে, কিন্তু 189টি, অর্থাৎ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কিন্তু বেড়েছে 189টি। এবং গত দিনে আমরা ডিএস30 ইন্ডেক্সের কথা যদি একটু বলতে চাই, যে 1986 পয়েন্ট ছিল, সেটি কিন্তু আজকে বাড়তি দেখতে পাচ্ছি, আমরা 1991 পয়েন্ট দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে বলাই চলে যে আজকে এখন পর্যন্ত সকাল থেকে যে লেনদেন হচ্ছে, সেটি অনেকটাই চাঙ্গা অবস্থায় রয়েছে এবং ঊর্ধ্বমুখী বলা চলে। এবং গত সপ্তাহের শেষ দিনে কিন্তু 3টি ক্যাটাগরির যে লেনদেন, 3টি কিন্তু নিম্নমুখী ছিল। আমরা যদি প্রধান সূচক বলি কিংবা সরিয়া ভিত্তিক লেনদেন বলি কিংবা ডিএস30 ইন্ডেক্স বলি, 3টি কিন্তু নিম্নমুখী ছিল। সেই তুলনায় আজকে 3টি লেনদেনই ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত 439 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি কিনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 1:40 পর্যন্ত এই লেনদেনের যে সবশেষ পরিস্থিতি, সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তী আরও 1 ঘন্টায় আরও বেশ কিছু লেনদেন হবে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে রয়েছে বেশ কিছু কোম্পানির পর্ষদ সভা। কখন অনুষ্ঠিত হবে এসব সভা, এক নজরে আমরা একটু দেখে নিতে চাই। প্রতি সপ্তাহেই কিন্তু বিভিন্ন কোম্পানির যে পর্ষদ সভা হয়, সেই সভাতে আমরা দেখে থাকি যে তাদের বার্ষিক যে বিষয়গুলো রয়েছে, লেনদেনের পরিমাণ, সেগুলো কিন্তু তুলে ধরা হয়। আমরা দেখতে পাচ্ছি 2টি কোম্পানি এখানে রয়েছে। গ্রামীণফোন 2 ফেব্রুয়ারি বিকাল 3টায় তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে এবং আরএকে সিরামিক্স তাদের
3 ফেব্রুয়ারি বিকাল 3টা 30 মিনিটে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হবে এবং সেই পর্ষদ সভায় তাদের বার্ষিক যে লাভ লোকসানের হিসাব কিংবা যে বিষয়গুলো রয়েছে সব কিছু তুলে ধরা হয়। চাল আমদানির অনুমতি থাকলেও বাজারে চাহিদা না থাকায় হিলি স্থলবন্দরে চাল আমদানির গতি কমেছে। চাহিদা কমায় বাজারে চিকন জাতের চাল কেজিতে 7 থেকে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা কেজি দরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি স্থলবন্দরে চালের যে আমদানির কথা বলা হচ্ছে সেটির গতি কমেছে বলা হচ্ছে, এবং কেন গতি কমলো এবং কি পরিমাণ চাল আমদানি হচ্ছে, এর প্রভাব আসলে কেমন দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। শুরুতে একটু স্বস্তির খবর দিতে চাই চালের বাজারে, যে চালের দামের যে লাগামহীন দাম যেটি বেড়েছিল আসলে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে, সেটি কিন্তু লাগাম টানতে সরকার যে নতুন করে 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছিলেন ব্যবসায়ীদের, তারা কিন্তু আমদানি শুরুর পর থেকে কিন্তু সেই চালের যে লাগাম সেটি কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে। আমরা সেই চিত্র দেখছি যে আমদানির পরেই কিন্তু আসলে দামটি কমেছে। দুটি কারণে মূলত আমদানি কমেছে, সেটি দাম কমেছে, সেটি হচ্ছে যে মূলত আমদানি, পাশাপাশি আমন মৌসুমের যে কৃষকের ঘরে যে ধানের চাল সেটি পর্যাপ্ত থাকবার কারণে বাজারে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের কিন্তু বেশ চাহিদা নাই। ফলে কিন্তু বাজারে এই যে আমদানিকৃত চাল সেটির কিন্তু চাহিদা নাই, যার কারণে আমদানির যে গতি সেটি কিন্তু আমরা দেখছি যে আসলে হিল স্থল বন্দর অনেকটাই কম। কারণ বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে যেখানে 100 থেকে 150 ট্রাক চাল ভারত থেকে আমদানি হতো, সেই আমদানির পরিমাণ এখন 50 থেকে 55 ট্রাক মাত্র। এর ফলে যেটি হয়েছে সেটি বন্দরের বাণিজ্যের যে স্থবিরতা সেটি কিন্তু দেখছি আমরা যে আসলে ব্যবসায়ীদের যে গতি সেটিও কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা কিন্তু বেচা বিক্রি করতে পারছেন না ক্রেতা সংকটের কারণে। সব মিলিয়ে বলা চলে যে এই জায়গাতে চালের যে আমদানির গতি কমেছে মূলত কৃষকের ঘরে পর্যাপ্ত যে চাল থাকবার কারণ সেটি, এবং আমদানির ফলে বাজারে যে দাম কমেছে, এই দুটি কারণে কিন্তু আমদানি কিন্তু গতি কমেছে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে। আমরা যেটি দেখছি যে আমদানি শুরুর আগে কিন্তু বন্দর এবং বন্দর এলাকার বাইরে কিন্তু চিকন জাতের যে চালটি ছিল সেই চাল কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি ৭৭ থেকে ৭১ টাকা কেজি দরে, এবং কোন কোন চালের ক্ষেত্রে সেটি ৭২ টাকা কেজি দরেও কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বিক্রি করেছে। সেই চাল এখন বন্দর এবং বন্দরের বাইরে কিন্তু বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬২ টাকা, এবং মান ভেদে কিছু চাল ৬০ টাকা কেজি দরে আমরা বন্দরে বিক্রি করতে দেখেছি। তবে এই বন্দর দিয়ে এখন পর্যন্ত শুরু জাতের যে চাল, অর্থাৎ সম্পা কাঠার যে চালটির কথা আমরা বলছি, সেই চালটি আমদানি হচ্ছে। স্বর্ণা ৫ জাতের যে চাল এখন পর্যন্ত তেমন একটা আমদানি হয়নি। সেটি আমদানি হলে কি দামে বন্দরে এবং বন্দরের বাইরে বিক্রি হবে সেটি বলা যাবে আসলে এটি কি দামে বিক্রি হচ্ছে। আমি এই বন্দর কেন্দ্রিক যে বাজার রয়েছে এখানে চালের, সেখানে আমি আজ সকালে গিয়েছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন আসলে ভারত থেকে চাল আমদানি হবার পরেও বাজারে দাম কেন কম, তাদের কাছে যেটি জিজ্ঞাসা করেছিলাম তারা যেটি বলছেন যে আসলে বাজারে তেমন একটা ক্রেতা নেই, যার কারণে তাদের চাল বিক্রি হচ্ছে না দোকান থেকে। ফলে তারা বন্দর থেকেও চাল কিনতে পারছেন না, এবং এই চাল কিনতে না পারবার কারণে যে চালগুলো রয়েছে তাদের কাছে রিজার্ভ চাল, সেই চালগুলো তারা মোটামুটি কম দামে বিক্রি করছেন বলে তারা কিন্তু এখন পর্যন্ত বলছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে চালের বিক্রি এবং আমদানি এই দুটির প্রভাব কিন্তু দামে পড়েছে। এটি কিন্তু চালের আমদানির গতি কমিয়েছে। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বসে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজনগর হাট। এই হাটে অন্যান্য জিনিসপত্রের সাথে বাঁশের তৈরি নানা জিনিসপত্র ওঠে। তবে বাজারে প্লাস্টিক পণ্যের দৌরাত্মে দিন দিন ম্লান হচ্ছে বাঁশের সামগ্রীর ব্যবহার, ফলে কমছে চাহিদা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, আমরা যে বাজারটির কথা বলছিলাম যে বাঁশের অনেক পণ্য পাওয়া যায়, তবে প্লাস্টিকের যে দৌরাত্ম্য তাতে বাঁশ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। আপনি এই মুহূর্তে কেমন দেখছেন সেখানে বাজার কেমন বেচা বিক্রি হয় এই বাঁশের পণ্যগুলো, জানাবেন। সাজিদ, আমি রয়েছি রাজনগর হাট। আপনি যেমনটি বলছিলেন, সপ্তাহের প্রতি রবি এবং বৃহস্পতিবার এই ঐতিহ্যবাহী হাটটি বসে। তবে এই হাটে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি যে যে জিনিসপত্রগুলো আমরা দেখছি, আজকে আমার কাছে কিন্তু বাঁশের তৈরি জিনিসপত্র, বাঁশ শিল্প বলতে আমি যেটি বলছি, বাঁশের তৈরি খাঁচা,
কুলা, চালুন সহ বিভিন্ন যে বাঁশের তৈরি জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে বেচা কেনা হয়ে থাকে। এর আগে আমরা যেটি দেখেছি ২ দশক আগেও এই হাটে কিন্তু বেশ বাঁশের তৈরি জিনিসপত্র বেশ কদর ছিল এবং অনেক বাঁশমালিরাই এই বাঁশের তৈরি জিনিসপত্র কেনাবেচা করে তারা জীবিকা নির্বাহ করতেন। এই হাটের আমি যে জায়গাটিতে রয়েছে এটি করতোয়ার আসলে পার এবং রাস্তার পাশেই তারা এখানে জিনিসপত্র বিক্রি করছেন। একসময় তাদের জন্য নির্ধারিত জায়গা ছিল, তবে এখন কিন্তু তাদের জন্য জায়গা নেই এবং আমরা দেখেছি তাদের এর আগে 10 থেকে 15 এর চেয়েও বেশি দোকান কিন্তু বসতো বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে। এখন মাত্র 4-5টি দোকান কিন্তু প্রতি হাটে এখানে এসে তারা জিনিসপত্র কেনাবেচা করে থাকেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হাটে প্রতি হাটে তারা এখানে যে সকল জিনিসপত্র তারা নিয়ে এসেছেন মাত্র 50 থেকে 200 টাকার মধ্যেই বেশিরভাগ জিনিসপত্র তারা কেনাবেচা করছেন। তবে প্লাস্টিকের যে দৌরাত্ম্য বাজারে এবং আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই বাঁশের শিল্প হারিয়ে যেতে বসছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় বাঁশমালীদের কিন্তু আলাদা আলাদা পাড়া ছিল এবং গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জীবনে যে বাঁশের জিনিসপত্রের চাহিদা সেটি কিন্তু প্রচুর পরিমাণ ছিল, কিন্তু দিনে এই প্লাস্টিকের চাহিদা এবং আধুনিকতার ছোঁয়ায় কিন্তু দিন দিন এটি হারিয়ে যেতে বসেছে। ঠিক আমার পেছনে কিন্তু আরও যে জিনিসপত্রগুলো কেনাবেচা হচ্ছে সেটি হলো মৃৎশিল্প, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই হাটে পাওয়া যায় এবং সেই কুমোরদের জীবনেও কিন্তু প্লাস্টিকের যে দৌরাত্ম্য সেটিরও কিন্তু প্রভাব পড়েছে, কারণ খুব সস্তায় কিন্তু প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই কারণে বাঁশের যে জিনিসপত্র চাহিদা সেটি কিন্তু দিন দিন কমছে এবং আমরা দেখেছি কুমোর এবং এই বাঁশমালীদের জীবনে কিন্তু একটি সংকট নেমে এসেছে। অনেকেই কিন্তু এই পেশা বদলে অন্য পেশায় তারা যেতে বাধ্য হচ্ছেন, যদিও তারা বলছেন এর আগে প্রতি হাটে তারা 10 থেকে 15 হাজার টাকা কেনাবেচা করলেও এখন মাত্র 3 থেকে 4 হাজার টাকা তারা কেনাবেচা করতে পারেন। এই কারণে তাদের কিন্তু জীবনে একটি দারুণ একটি প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে যখন ধান কাটার মৌসুম সে সময় তার এই বাঁশের যে জিনিসপত্র চাহিদা একটু বেড়ে থাকে এবং সে সময় তাদের কেনাবেচাও কিন্তু একটু বাড়ে এবং এই যে আমরা বিসিকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন তাদের যদি শৌখিনভাবে আরও প্রশিক্ষিত করা যায় তবে কিন্তু এই বাঁশের জিনিসকে এবং এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব। এই জন্য কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। তো সাজিদ, এই ছিল আমার কাছে পঞ্চগড় রাজনগর হাট থেকে সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান। দর্শক, এই ছিল বৌনির আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।